তাকে ছুঁয়ে যায় তারি কাছে বলে আমারই কথা তারি কাছে বলে। গতকাল রাতের বেলা যখন আমি একটু ফ্রি টাইম তখন বসে বসে অনেক স্টাডি করলাম। যাকে নিয়ে স্টাডি করলাম তিনি কিন্তু আমাদের রূপান্তরে এসেছেন, আগেও এসেছেন। আমি যতবার আমন্ত্রণ জানিয়েছি তিনি কখনোই আমাকে না করেননি। ওনার এই সাপোর্টটা আমি ভীষণ খুশি হয়ে যাই এবং আজকেও তার ব্যতিক্রম নয়। অনেক কাজ ফেলে চলে এসেছেন আমাদের স্টুডিওতে রূপান্তরে। আপনাদের প্রিয় রবি চৌধুরী, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের পরিচয় তো অনেক দিনের না, অনেক বছর, সেই বাংলাদেশ টেলিভিশন থেকে। অনেক বছর। 4 দিন আগে দৈনিক রূপান্তরে আমাকে নিয়ে পুরো একটা পাতা করলো ওরা। আচ্ছা, দেশ রূপান্তর। হ্যাঁ হ্যাঁ, দেশ দৈনিক রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর। তো আজকে রূপান্তর এসেছি, আবার ড্রেসও মিলে গেল। ড্রেসও মিলে গেল, এইটাই হচ্ছে মনের মিল। আর একটা বন্ধুত্ব তো ছিলই। হ্যাঁ, আর তোমাকে দেখলাম একটা গান বেশি মনে পড়ে, নীলাঞ্জনা। ওটা আমাকে দেখলেই মনে পড়ে। ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে যাব, আমি বোঝাতে তো কিছু পারি না। বিউটিফুল, অনেক সুন্দর, অনেক রেসপেক্ট সুন্দর। শেখ ইশতিয়াক ভাই, সেই জন্য ভালো থাকে যেখানে আছে উনি। ইশতিয়াক ভাই আমার চেয়ে তুমি বেশি ভালো জানবে, পরের সমালোচনা করাটা পছন্দ করতো না। নেভার। কেন আমাকে মানে আমার সামনে একজন বকা দিচ্ছিলেন বাংলাদেশ টেলিভিশনের বারান্দায়, আমরা আড্ডা দিতাম তখন। তখন আমার সামনে বকা দিচ্ছিল যে পিছনে কথা বলবে না কখন, যদি পিছনে কথা বলো তাহলে তুমি পিছনে থেকে যাবে। চিন্তা ভাবনাগুলো খুব অন্যরকম ছিল। 90 দশকে তোমার মিডিয়াতে প্রবেশ, হ্যাঁ, 90 দশকে যখন প্রবেশ করলে তখন তোমার বন্ধু মিলু ভাই, খালিদ হাসান মিলু। মিলু ভাই আমার বড় ভাই, বন্ধু দুটোই। আচ্ছা, ওনার অনেক সহযোগিতা তো পেয়েছো। হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তোমার মানে ওইটা একটু বলো আমাদের সেই গল্পটা। সে বেসিক্যালি আমার আমার কাজিনের বন্ধু ওই হিসেবে। তো আমার ভাই বললো যে তুই ঢাকায় গেলে মিলুর সাথে একটু যোগাযোগ করিস। ওনাদের চাকরির সুবাদে মনে হয় ওনার বাবা বা ভাই ওরা বান্দরবনে আর কি। আচ্ছা। মিলু ভাই ঘুরে বেড়াতো চট্টগ্রামে। তো আমি আসার পর যথারীতি আমাকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতো, সবাইকে বলতো যে আমার ভাই, আমার কাজিন। আচ্ছা। তো আমরা বন্ধুর মতোই ঘুরে বেড়াতাম, দুজনেই তো লম্বা টল ছিলাম আমরা, হাঁটলে মানুষ তাকিয়ে থাকতো। তো আমাকে নিয়ে এত ঘুরেছেন উনি, বলে যে কিছু গান কর। তখন আমার গান করা ছিল আমার লেখা, আমার দুটো গানই ওই অ্যালবামে হিট হয়েছে, মানে মানুষ পছন্দ করেছে। একটা হচ্ছে বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখ নিয়ে তুমি ফিরে যাও, আরেকটি হচ্ছে আমি আজ জেনে গেছি তুমি আমাকে ছেঁড়া কোনো ফুল ভেবেছ। আমার মনে আছে, আমার তো এই চট্টগ্রাম থেকে আসা যাওয়া, তখন তো টাকা পয়সা এত ছিল না, তো একটা মোটা একটা আংটি ছিল আমার। তো হ্যাঁ, স্বর্ণের 1 ভরি 1.5 ভরি হবে একটু, হ্যাঁ। তো মিলু ভাই বললো যে চল এটা বিক্রি করেই গান শুরু করে দিই। মৌচাক মার্কেটে গেলাম, বিক্রি করলাম। তো তখন আমাদের আরেক সিঙ্গার, আমাদের সিনিয়র হাসান চৌধুরী, তো হাসান চৌধুরী ভাইকে দায়িত্ব দিল যে রবির এই গানগুলো করে দাও। ডন স্টুডিও তখন ছিল মালিবাগে, তো মান্নান মাহমুদ কম্পোজার ছিল। তো এই গানগুলো নিয়ে আমরা সব জায়গায় ঘুরেছি, সারগাম থেকে শুরু করে যারা যারা অ্যালবাম বের করে তখন ওই সময় সবাই বলে যে স্লো গান চলবো না, স্লো হয়ে গেছে গা। মানে পুরান ঢাকার তো অনেকেই আছেন। ওই সময় সেলেক্সের খুব রমরমা ব্যাপার ছিল, সাউন্ড ঠিক ছিল না। না না, সাউন্ডটেক অনেক পরে। তারপর সেলেক্সের মুরাদ ভাই গান শুনলো, বলে যে আমি এই অ্যালবাম করবো, কিন্তু আরও কিছু রিদমিক গান করতে হবে। তখন সেই দায়িত্ব আমি নিলাম। আমি কিছু ফোককে মডার্ন করে, হ্যাঁ, আর কিছু রিদমিক গান করে সব খাইম আহমেদ, বদরুল আলম বকুলরা কম্পোজ করলো।
গীতিকারদের মধ্যে টাইটেল সংটা আমাদের প্রিয় মিল্টন খন্দকার ভাই লিখলো, কাজী ফারুক বাবুল লিখলো, আমি আমার নিজের লেখা, নূর হোসেন নূর, এই সবার গান দিয়ে অ্যালবামটা বের হলো প্রেম দাও শিরোনামে, বাকিটা ইতিহাস। এই এত প্রেম দিল মানুষ, শ্রোতারা। আজকে আমি রবি চৌধুরী, এখনো প্রেম দিচ্ছে। এখনো দিচ্ছি। সেই জন্য যাতে সুন্দর সুন্দর গান বের হয়। একটা স্লোগান ছিল, বন্ধু বাড়াও প্রতিদিন, হ্যাঁ, এটা আমি সবসময় বলি, শত্রু বাড়িও না। এটা অনুষ্ঠানের শেষে বলি অবশ্য, তার আগেই বলে দিই আজকে। আমি হচ্ছে মানে আমি মানুষের পারলে উপকার করি, ক্ষতি কারো করি না কখনো। আর সেই জন্যই আমার যে স্লোগানটা, যে আপনাদের বলছি যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রতিদিন একটি করে বন্ধু বাড়াবেন, শত্রু বাড়াবেন না। চিটং থেকে হ্যাঁ যে আশাটা, হ্যাঁ ঢাকাতে তো তখন প্রতিষ্ঠিত অনেক গায়ক গায়িকা ওই সময়টাতে। এই যে একটা কম্পিটিশন, ওখানে ইন করা, ওখানে ঢুকে নাম করা অনেক ডিফিকাল্ট ছিল ওই সময়টাতে, সেটা একটু বলো। আমি যখন 90 দশকে ইন করি তখন তো অনেকেই সুপারহিট চলছে ওই সময়। তো আমি ভাগ্যবান যে ওই সুপারহিট হিরোরা, মানে গায়ক হিরোরা আর কি, ওরা যদি 5 লাখ নিত আমি 10 লাখ নিতাম নতুন প্রজন্ম হিসেবে, কারণ আমার কাটতে ছিল অ্যালবাম। এটা কোম্পানিরা জানে, কোম্পানি। আমি একটা কৃতজ্ঞতা বোধ আমার আছে, আমি বলি অনুষ্ঠানের মধ্যেই বলি, সেটা হচ্ছে যে যখন আমি নীলাঞ্জনা শুরু করি, অনেক শিল্পী আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক, এটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। এবং তোমাকেও যখন আমি বলেছি যে আমার একটা গান করে দিতে হবে আমার অনুষ্ঠানে, হ্যাঁ সেই আউটডোরে রোদের মধ্যে, কখন যাবি প্রেমনগরে, এই যে গানটা এই রোদের মধ্যে গরমের মধ্যে শুটিং করা আউটডোর, মানে আমি যে কতটুকু কৃতজ্ঞ, যে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই যে মানুষের ভালোবাসা, এটা পাওয়া কিন্তু বিশাল একটা ব্যাপার। সম্মান, ভালোবাসা, এটা তৈরি করতে হয় ওই জায়গাটাকে। হ্যাঁ, হয়তোবা আমি তৈরি করতে পেরেছি, হয়তোবা পারিনি, কিন্তু আমার প্রতি একটা সফট কর্নার তো আছে। হ্যাঁ, সেখানে তো আমি দেখেছি রবি চৌধুরী গিয়ে সেই গানটা শুটিং করতে। হ্যাঁ, তো সেই গানটা কিন্তু কানে আমার এখনো বাজে, এখনো বাজে, এখনো যদি একটু শুনি মানে এখন আমার মনটাই ভরে যাবে। ওরে মন কখন যাবি প্রেম নগরে, ও মন রে কখন যাবি প্রেম নগরে, কেন যে তুই পড়ে আছিস এই না শহরে, কখন যাবি প্রেম নগরে, ও মন রে কখন যাবি প্রেম নগরে। সেইখানে তুই পাবি খুঁজে, এরকম মনের মানুষ খুব সহজে, হ্যাঁ সেইখানে তুই পাবি খুঁজে, মনের মানুষ খুব সহজে, কেন রে তুই পড়ে আছিস এই না শহরে, কখন যাবি প্রেম নগরে, ও মোহন রে কখন যাবি প্রেম নগরে। অনেক সময় লিরিক ভুলে যাই। অসাধারণ অসাধারণ, এই যে আমার মনে আছে লিরিক্স অনেক আগের গান। হ্যাঁ, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। এত সুন্দর। তার মানে গানটা তুমি মনোযোগ দিয়ে শোনো। অনেক শুনি, অনেক, আমি ফ্যান। হ্যাঁ, এটা তো বলা যাবে না, এটা আসলে অফ স্ক্রিনে না, আসলে কিন্তু আমি ভীষণ ফ্যান গানের, কারণ এই টাইপের গান আমার ভালো লাগে শুনতে। এখন কিছু গান করবো, ওগুলি শুনলে অবশ্যই ফ্যান হয়ে যাবো। শুনি নতুন একটা শুনি। এই গানটা নচিকেতা চক্রবর্তীর কথা এবং আমার। হ্যাঁ, এটা আমি শুনতে চাই, এই বন্ধুত্বটা কিভাবে হলো। এটা না, তার গানও ভালো লাগে। আমরা আড্ডা দিচ্ছিলাম, তো আড্ডার মধ্যে আমি চাচ্ছিলাম যে ও লিখুক। হ্যাঁ, তো গানের লিরিকটা হচ্ছে সে কেন আসেনি। তো ঘুরে বেড়াচ্ছে, চা খাচ্ছে একটু, তো বলে কি করছিস। আমি একটা গান লেখার চেষ্টা করছি, এটা আমার কি দেখি। হ্যাঁ, তুমি ধরো, আমি হারমোনিয়ামটা ধরলাম, তুমি লেখো, আমি দেখি কিছু করা যায় কিনা। আমি তো আগে থেকে টিউন একটু মাথার মধ্যে করা আছে। হ্যাঁ, গানের কথা সে কেন আসেনি, ও লিখলো দিন রজনী কাটেনি,
সে কেন আসেনি 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 সে সে কেন সে কেন আসেনি দিনের জনি কাটেনি অন্তরাগুলো খুব সুন্দর। গুড়া গুড়া কাজ একদম না, এত সুন্দর। আমি ওনারও খুব ফ্যান, ওনার গানটা এরা অনেক তো একদম অনেক শুনি, মানে এত সুন্দর, মানে আমি তার লেখনীর খুব ভক্ত, গায়কই তো আছেই। এই যে প্রেম, প্রেম বোধ, হ্যাঁ, প্রেমের সংখ্যা কত ছাড়ালো জীবনের প্রথম থেকে। আমার মনে হয় কি, আমার ভাবিটাও দেখছে প্রোগ্রাম। না ভাবি দেখুক, তার সাথে তো আমার প্রেম হয়েছে। ভালো কিছু দেখলে তো প্রেম হয়, ভালো একটা বই হলে তো প্রেম হয়ে যায়, ভালো একটা গানের সাথে প্রেম হয়, একটা সুন্দরী মেয়ে দেখলে প্রেম হয়। যেমন সুন্দরী একটা নানি, আমার নানি হয় সম্পর্কে, হ্যাঁ, তার সাথে আমার প্রেম হতে পারে। প্রেমের তো ধরন অনেক, মানে ভালো মন্দ তো সব জায়গাতেই আছে। অবশ্যই হ্যাঁ। অবশ্যই, হ্যাঁ। প্রেমটাকে আমরা ভালোভাবে নিতে পারি। তো প্রেম মানুষের জীবনে আসে, প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর প্রেমের দরকার আছে, অবশ্যই। সেটা তো ঠিকই। মন পাখি তুই চলে গেলি রে, হ্যাঁ, এই গানটা, এটা একটা সুপারহিট গান। হ্যাঁ, এটা কাজী ফারুক বাউলের লেখা, এটা ফোক টিউনে, আমার প্রথম অ্যালবামেরই গান, অনেক সুন্দর চলুন। গান। এইটা গানটা অনেক যেটা গাইতাম, মন পাখি তুই চইলা গেলি রে, ও রে পাখি রে ফিরায় আইলি না, আমি তোরে ছাড়া বাঁচব কি করে, কিছুই বুঝি না, ও রে পাখি রে ফিরায় আইলি না। এই তো একটু সংসার ভাবনা, সন্তান, স্ত্রী, মা। মা বেঁচে আছেন, আমি এখন লাকি, আমি তো খালামাকে দেখেছি, ভাগ্যবান। হ্যাঁ, আমি দেখেছি। আমার বউ রামিজা বসের, ডক্টর রামিজা বসের, আমার ছোট্ট মেয়ে রোজা, বড় হলে হয়তো আমেরিকা চলে যাবে, গানের প্রতি আমেরিকান সিটিজেন। হ্যাঁ, গান তো করেই, বাবার সাথে লেগে লেগে থাকে। একদম লেগে লেগে থাকে। এই যে এবার যে আমি আমেরিকা গেলাম, ওর জন্য দুটো প্রোগ্রাম ক্যান্সেল করে চলে এসেছি আমি। বাবা আসো না, চলে আসো না, কি হয়েছে? আসলে ওই যে চকলেটের জন্য, চকলেট আনবো তো। ছোট তো এখনো, হ্যাঁ হ্যাঁ। অনেক ছোট। আর রিমঝিম ও মালয়েশিয়াতে পড়ে। দুই কন্যা, হুম। তো দুই কন্যা তো ভালোই, তো শ্বশুর বাড়িতে চলে যাবে তখন। হ্যাঁ, আমরা বেসিক্যালি তো সবাই একা, সেটা মনে হয় না বাচ্চাদের মায়ের কথা পেটে মনে একা হয়? ছিলাম। হ্যাঁ, মাঝখানে এটা নচিকেতার একটা গান আছে, মধ্যখানে কিছুটা সময় একলা না থাকার অভিনয়, হ্যাঁ। কবরে গেলে সেখানেও একা। আসলে কোনো একটা মজার ঘটনা এই মিডিয়া ক্যারিয়ারের মধ্যে কোনটা মনে পড়ে? প্রেম দাও অ্যালবামটা যখন আমার রিলিজ হয়, তো আমি রিক্সায় করে যাচ্ছিলাম, মানে তখন আমার গাড়ি ছিল না, ওই সরলবী স্টুডিও ছিল, তার উপর একটা রুম নিয়ে আমি থাকতাম। তখন অ্যালবামটা মোটামুটি চারিদিকে বাজছে হিট, মানে তোমার পিকনিকে গেলেও এই অ্যালবাম বাজে, সব জায়গাতেই মোটামুটি অলিগলিতে বাজছে, বা কোনো মার্কেটে গেলে সেখানেও বাজছে। এটা পর বছর 3-4 বছর 5 বছর হিট ছিল, মানে এখনও ওই সময় অ্যালবামটা 10 কোটি টাকা ব্যবসা করেছে 90 ওরে দশকে। আল্লাহ, অনেক অনেক। উনি মুরাদ ভাইয়ের নিজের, মানে যিনি কর্ণধার সেলেক্সের, উনি বলেছেন। তো আমি ওই রিক্সায় করে যাচ্ছিলাম, তো আমি তো পিছনে বসা, তো সে আমার গান গাচ্ছিল আর কি, ওই রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে গানটা করছিলেন সে, রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে, এই লগনে তুমি কোনখানে বলো না। আমার তো খুব ভালো লাগছে যে আমার গান রিক্সাওয়ালা গাচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম, যেটা কার গান জানো তুমি? বলছে না স্যার, আমি যে তো আমি আমার গাওয়া গান। হ্যাঁ, তখন আপনি খেয়াল সে করে কি? দেখলো, হ্যাঁ, আর তো ভাড়া রিক্সা ভাড়া নিলই না, এই আর কি। আচ্ছা,
সেটা না, সেদিন আমি কক্সবাজার থেকে আসতেছিলাম, জুয়াইজানালা নামে একটা জায়গা আছে রামুর পরে, মানে ওদিক থেকে আসতে পরে আর কি। তো ওরা সুন্দর সুন্দর রান্না করে, মানে কবুতর, পাহাড়ি মোরগ, দেশি মোরগ, গরুর মাংস, কালা এইসব রান্না বান্না। যাওয়ার সময় আমরা দেখেছি গরুর দুধে চা খেয়েছিলাম বসে। হ্যাঁ, তো আমরা আমরা দুই বন্ধু, মহিবুল কাদের চৌধুরী আর আমি, আমরা যাচ্ছিলাম ওই সার্কিট হাউসে, সরকারি সার্কিট হাউসে ছিলাম আমরা। তো আসার সময় তো সেখানে একটু আরেকটা চা খেতে হবে বা নাস্তা করতে হবে। আমরা লাঞ্চটা ওখানে করলাম আসার সময়। তো সবাই জেনে গেলো যে আমি এসছি, রবি চৌধুরী আসছে। তো একজন দাড়িওয়ালা লোক, মাথায় টুপি আছে, একটা লাল একটা মাইক্রো নিয়ে আসলো, একটা ছবি তুললাম। আমি খাচ্ছি ভাই, পরে তুললাম। ওই যে রুনাপা যে গল্পটা বললো আর কি, যে খাওয়ার সময় ছবি তুলছে, বসে করছে। হ্যাঁ, আমি একটু বিরক্ত হচ্ছিলাম, আর আপনার বললেন নাম্বারটা একটু দেন। দেওয়ার পরে এই বিল কতটা, বিল যখন বিল নিয়ে আসছি, বিলটা সে দিয়ে দিল 1300 টাকা। তো এটা তো ভালোবাসে না? অবশ্যই। এগুলো কিন্তু বিশ্বাস ভালো করো, লাগে। আমি দুবাই গেলে আমার শপিং করতে হয় না, আমার মোবাইল, টেলিভিশন, বাসা এসে মানুষ সব করে ভক্তরা দিয়ে দেয়। এটাই তো জনপ্রিয়। আইফোন যেটা বের হয়, এই যে 16, এটা আলবেনিতে, নিউ ইয়র্কে, আমার একটা অনুষ্ঠানে গেলাম, ওরা গিফট করলো আমাকে। সবাই কিন্তু পায় না, সবাই কিন্তু, একটা রবি চৌধুরী কিন্তু আরেকটা নাই। হ্যাঁ, এখন তোমার কাজগুলো কি বলো, এখন প্রেজেন্ট কাজগুলো কি 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 করছো? এখন আমার ভক্তরা যেখানেই দেখা হয়, কেন আপনাকে আগের মতো দেখি না, কেন গান করেন না, কেন পাই না। কম, হ্যাঁ। তা আমি বললাম যে ওই সেই ক্যাসেটের যুগ তো সিডির যুগ আর নেই, কীভাবে পাবেন। মিউজিক ভিডিও হচ্ছে। আর আমি কম নিজেকে একটু ফোকাসটা কম করতে পছন্দ করি, কম যাই। অনেক সময় লাইভে আমাকে ডাকলেও টেলিভিশনগুলো আমি অনেক সময় যাই না। হ্যাঁ, বলি যে পরে স্পেশাল ডেতে আমাকে ডাকেন, সবসময় এত নিজেকে আমি দেখাতে চাই না। আচ্ছা, এটাও একটা কারণ। আর আমার ভক্তদের জন্য, যারা বলে যে আমি আপনার গান পাই না কেন, তাদের জন্য আমার মানে গুড নিউজ হচ্ছে 100 গানের একটা প্রজেক্ট আমি হাতে নিয়েছি। বাহ, হ্যাঁ, কবে পাবো? 100 গানের মধ্যে মানে পুরনো 50টা আমার হিট গান, যেগুলো মানুষ পছন্দ করেছে অ্যালবামে, আর 50টা নতুন গান। নতুন গানের মধ্যে নচিকেতার 10টা গান আছে আমার জন্য করেছেন। বাহ, এগুলি মানুষ খুব শীঘ্রই একটা করে পাবেন আর কি। আমি 10টা করেই ছাড়বো, কারণ গান তো 100টা, অ্যালবাম আগেই ছাড়বো, মানে শুনবে। তো এটা তো থেকে যাবে, এটাই তো থেকে যাবে সেটাই পরবর্তী থাকার জন্যই, generation- যাতে মানুষ মনে পরবর্তী রাখে। জেনারেশন তো শুনতে পারবে যে ওরা আজকাল যেরকম গান হয়, যারা এই জেনারেশনের কথা বলি, হ্যাঁ, একটা গান হিট হয়ে যায়, 1 উইকের বেশি কিন্তু থাকে না, সেই গানটার পরে আরেকটা গান চলে আসে। হ্যাঁ, আজ হিট কাল চিত, হ্যাঁ, তাই তাই এটা বাংলা ভাষা। জানি না, মানে আগের গানগুলো আমরা অনেক শুনি, 90s এর এখনো গুনগুন করি আমরা। 80s এর গানগুলা। হ্যাঁ, এই গানগুলোর মধ্যে কিন্তু গান হয় না, সুতরাং এরকম গান দরকার। বিশ্বাস করো, ওদিন আমি আমাদের সুবিধার একটা গান, আমার মেয়ের বার্থডে ছিল, আচ্ছা, ওই আন্দোলনের সময় আমি চিটংয়ে ছিলাম, আমার মা সিক ছিল। তো কেক কেটে আমরা আমার ওই চিটংয়ের বাসাতেই, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। তো এটা আমি যখন ফেসবুকে ছাড়লাম, বিশেষ করে 4 থেকে 5 হাজার শুধু শেয়ার, এই গান কত লক্ষ লোক এটা শুনেছে। আসলে কিন্তু অদ্ভুত না, সুবিধা কি ভালো গাইতে। হ্যাঁ। সুবিধার সাথে এবং আমার এখন এই যে দেখা হয়েছিল। এই গানটা আমাদের সুরকার যে আলী হোসেন ভাই ছিলেন, শ্রদ্ধেয়, উনি আমাকে গাওয়াতে চেয়েছিলেন টেলিভিশনে। তো আমি বললাম যে সুবিধা এত সুন্দর গেয়েছে, এটা আমি গাইলে তো কেমন জানি হবে, আমি গাইতে চাই না, আমি গাইনি সত্যি। কিন্তু পরে এসে আমি করলাম, সবাই তো অ্যাপ্রিসিয়েট করলো গানটা। সুবিধার সাথে আমাদের দেখা হয়েছিল, আমি শপিং করতে গিয়েছিলাম আর কি, বাজার করছি, তো ওনার মেয়েকে নিয়ে। তো আমি বললাম যে আপনি আমার অনুষ্ঠানে আসেন, হ্যাঁ, রূপান্তরে। তখন উনি বললেন কি যে আমার মেয়েকে বলো একসাথে আসবো। খুব ভালো মানুষ, খুব হ্যাঁ, ভালো মানুষ। তার আগে উনি চলে গেলেন, আহা। ডাকার আগে উনি আমার লাইভ যেগুলো টেলিভিশন আমি করতাম, উনি
আমেরিকা থেকেই দেখতেন। দেখে ওই যে আমার যে মানিক অক্টোপেড বাজায়, মানিক একদিন মানিকের মোবাইলে মেসেজ পাঠিয়েছে, বা আরেকবার বাপ্পি, আমাদের বাপ্পি যে কিবোর্ড বাজায়, ওর বাপ্পিদার মোবাইলে মেসেজ পাঠায় যে রবিকে বলো যে আমি দেখছি। এবং চ্যানেল 1 নামে একটা চ্যানেল ছিল, সুবিদ্যার উপস্থাপনায় আমি পুরো একটা একক প্রোগ্রাম করেছিলাম। তো সুবিদ্যা আমার দেখা একজন ভালো মানুষ, একজন ভালো শিল্পী। কত শিল্পী চলে অনেক গেছেন মিস না? করি। আসলে কত ভালো ভালো গানের শিল্পী। এবং সুবিদ্যার ওয়াইফ, উনিও এত ভালো মনের মানুষ, দেখলেই জড়িয়ে ধরেন, ভাই কেমন আছো ভাই। তো তুমি ভালো থেকো, তোমার জন্য অনেক দোয়া থাকলো, চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, বাচ্চাদের জন্য আদর, হ্যাঁ, আর ভাবিকে তো একটা স্পেশাল শুভেচ্ছা। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক কিন্তু ইউ। একবার আমরা চাই একসাথে ইনশাল্লাহ, অনুষ্ঠানে। ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ স্ক্রিনে কেউ বউ আনতে চায় না, এইটা আমার ভালো লাগে না। স্ক্রিনে আনলে অনেক না না, গল্প শোনা সমস্যা যায়। নেই, আমার বউ ভালো আসতে। হ্যাঁ, স্ক্রিনে থাকলে কি আমি বললে অনেক আসবে। কিছু শোনা যায়। হ্যাঁ, আমি চাই যে উনি আসুক। লাইফ ইজ ভেরি শর্ট বেসিক্যালি, না? আসলে কে কতদিন আমরা থাকি, কে কখন কোথায় থাকি। তো সবাই শুভেচ্ছা নেবেন। লাভ ইউ চ্যানেল আই, লাভ ইউ পুনম। আর আমি চাই যে আমরা তাকে আরো ভালো অবস্থানে দেখি, এটা আমাদের দোয়া থাকলে আপনারাও দোয়া করবেন। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আমি চলে আসব এই দিন এই মুহূর্তে আপনাদের প্রিয় কোনো অতিথিকে নিয়ে। ততদিন পর্যন্ত খোদা হাফেজ। जरे जहाँ हवा